ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষা কার্যক্রমের আজকের ক্লাসের টপিক হচ্ছে আয়ন অ্যাবসর্পশন অফ প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশনের এটা 13তম ক্লাস। আমি রাসেল কবির, সহকারী অধ্যাপক, গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ থেকে আজকের ক্লাসটি পরিচালনা করছি। আমরা গত ক্লাসে দেখেছি যে উদ্ভিদের প্রয়োজনীয় যে খনিজ পুষ্টি কি কি ছিল। আজকে আমরা আলোচনা করব এই খনিজ পুষ্টি বা খনিজ লবণ কিভাবে তারা পরিশোষণ করে। আমরা জানি যে খনিজ লবণ উদ্ভিদ কিন্তু সরাসরি শোষণ করতে পারে না, এরা আয়ন হিসেবে শোষণ করে। তো আজকের আমরা আলোচনা থাকবে আয়ন পরিশোষণ, এবং এর পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে যে আয়ন কোন পথে, আয়নের গতিপথ কিভাবে মূল রোম থেকে মূল দিয়ে। তো আয়ন পরিশোষণে আমরা জানি যে কি কি প্রয়োজন হয়। আয়ন পরিশোষণের অঙ্গ আমরা প্রথমে বলে নেই যে মূল রোম এবং মূল বা ভাজক কলা, মূলের যে বিভাজিত অংশ মেরিস্টেম, সেখান দিয়ে মূলত আয়ন পরিশোষণ হয়। তাহলে একটি কোষে যখন আয়ন পরিশোষণ ঘটবে, তো সেই কোষে কিভাবে যাবে, প্লাজমা মেমব্রেন দিয়ে এটাকে ভেদ করতে হবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে প্লাজমা মেমব্রেনের গঠন। আমাদের সিলেবাসেও আছে স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। আসো আমরা দেখে নিই যে প্লাজমা মেমব্রেনের গঠন কেমন। তো সাধারণত প্লাজমা মেমব্রেন বলতে আমরা কোন কোন অংশটুকুকে বুঝবো? একটি সেলের প্রোটোপ্লাজমকে ঘিরে যে সূক্ষ্ম প্রাচীর থাকে সেটাকেই প্লাজমা মেমব্রেন বলে বা কোষ পর্দা বলে। তো কোষ পর্দা আমরা এটার সূক্ষ্ম গঠন যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই আমরা জানি যে জীবের দেহের যে কোনো কিছুই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। তার সাথে এটা হচ্ছে ফসফোলিপিড এর দুইটা লেয়ার দিয়ে তৈরি। এখানে তোমরা খেয়াল করে দেখো, এই যে ফসফোলিপিডের দুটি লেয়ারের একটি পোলার হেড, একটি নন পোলার হেড আছে, এবং এই দুটি বিপরীত দিকে মুখী করে আছে। হেড ফেজেস আউটসাইড, টেলস ফেজেস ইনওয়ার্ড। এই যে তারা এই গঠন, এই গঠনটা কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য। এই গঠনটাকেই আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। এই গঠনটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এখানে আমরা জানি যে এই ফসফোলিপিড এর সাথে সাথে কিছু প্রোটিন থাকে, গ্লাইকোলিপিড থাকে, এবং যে লিপিডের সাথে কার্বোহাইড্রেট অ্যাটাচ থাকে সেগুলো থাকে। কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল হচ্ছে এখানে শক্তি এবং স্থিতির জন্য থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রোটিন, যেটাকে আমরা মেমব্রেন প্রোটিন বলি। এখানে তিন ধরনের প্রোটিন তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে এমবেডেড প্রোটিন যেটা একেবারে এই মাথা থেকে ওই পর্যন্ত, আরেকটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। তো এই যে প্রোটিন দেখছো, এই প্রোটিন কিন্তু শুধুমাত্র যে তার গাঠনিক উপাদান তা কিন্তু নয়। এই প্রোটিন কিন্তু প্রোটোপ্লাজমের ক্ষেত্রে চ্যানেল হিসাবে কাজ করে। তোমরা এই গঠনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে সব জায়গা দিয়েই তো আর শোষিত হতে পারে না, আয়ন পরিবহন হতে পারে না। তো এই প্রোটিন কি করবে? এই প্রোটিন এনজাইম হিসাবে কাজ করবে, এই প্রোটিন বাহক হিসাবে কাজ করবে, এবং এই প্রোটিন যখন প্রয়োজন হবে তখনই সে আয়নকে পরিবহনের জন্য চ্যানেল হিসাবে কাজ করবে। অর্থাৎ রেগুলেট মুভমেন্ট, আইডেন্টিটি মার্কার্স, এনজাইম অ্যান্ড এনকোডিং সাইট। এই চারটাই হচ্ছে মূলত এই প্লাজমা মেমব্রেনের প্রোটিনের কাজ। তো তোমরা যদি এই সিঙ্গার এবং নিকলসনের এই ফ্লুইড মোজাইক মডেলটা পরীক্ষায় লিখতে চাও, তাহলে তোমরা এখান থেকে দেখে লিখতে পারো যে কিভাবে লিখতে হবে। তোমরা জানো সবাই, তারপরও এখানে বর্ণনা দেয়া আছে, আমি যা বললাম সেগুলো এখানে দেয়া আছে। এবং তোমরা যদি স্কেচ চিত্রটা দিতে চাও, এখানে স্কেচ চিত্রটা আছে। তোমরা দেখছো যে আমি যে বলেছিলাম যে তিন ধরনের প্রোটিন, সেই তিন ধরনের প্রোটিন এখানে দেখতে পাচ্ছ তোমরা। আরেকটা হচ্ছে যে তোমার যে বাইলেয়ার লিপিড স্তর, যেটা দুই স্তর বিশিষ্ট লিপিড,
সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্রোটিনগুলোকে গঠনগত দিক থেকে কাজের দিক থেকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে সকল উৎসেচকই প্রোটিন নির্মিত। তো প্রোটিন নির্মিত উৎসেচকের কাজই হচ্ছে বিক্রিয়া সাধন করা, কিন্তু আমাদের এই কোষ পর্দার প্রোটিন শুধুমাত্র বিক্রিয়া বা উৎসেচকের জন্য না, এখানে আরো যে কাজটা করে সেটা হচ্ছে যে এটা তোমার কাঠামো তৈরিতে সাহায্য করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ প্রোটিনের সি নম্বর, যেটা তোমরা দেখছো যে গ্রাহক প্রোটিন মানে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়া তোমরা যদি আমরা আজকের যে আলোচনায় আমরা যেটা বলবো যে আমরা জানি যে এই সেল মেমব্রেনের মাধ্যমেই সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহন সম্পন্ন হয়ে থাকে, সেটা পানি বলো এবং আয়ন বলো। পানির সাথেও কিছু আয়ন পরিবহন হয়ে থাকে, তবে সব ধরনের আয়ন তো পরিবহন হতে পারে না, সব ধরনের আয়নের আকার আকৃতিও সমান নয়। ফলে সব ধরনের আয়ন পরিবহনের জন্য তোমার বিশেষ বিশেষ চ্যানেল প্রয়োজন আছে। তো এই যে কোনো আয়ন বাইরের পরিবেশ থেকে প্রোটোপ্লাজমে কখন প্রবেশ করবে, এটা কিন্তু দুই ভাবে প্রবেশ করতে পারে, একটা হচ্ছে সক্রিয়ভাবে আর একটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে। আমরা এটা বিস্তারিত আলোচনায় আসব, তবে শুধু তোমরা এতটুকু জেনে রাখো, সক্রিয় বলতে হচ্ছে যে যেখানে শক্তির প্রয়োজন হবে। আমরা জানি যে শক্তি যোগান দেয় এটিপি, অর্থাৎ এটিপি অণু ব্যয় করে যদি আয়ন শোষণ করে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ, আর যদি ভৌতভাবে আয়ন পরিশোষণ করে তাহলে আমরা বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। তো এটা আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব, তোমরা থাকো সাথে, আশা করি যে বিস্তারিত বুঝতে পারবে। আরেকটা বিষয় এখানে তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে যদি তোমাদের নিষ্ক্রিয় বা ভৌত জিনিসটা যদি তোমরা বুঝতে চাও, ধরে নাও তোমরা মশার কয়েল বাড়িতে জ্বালা, তখন কি হয়? মশার কয়েল যদি বাড়ির ঘরের এক কোনায় জ্বালিয়ে রাখো, সেই ধোঁয়াটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায়। একইভাবে আতর একই কাজ করে, পারফিউম, রুম স্প্রে একই কাজ করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। তার মানে অধিক ঘনত্ব বিশিষ্ট অণুগুলো ধীরে ধীরে কম ঘনত্ব বিশিষ্ট পরিবেশে ছড়িয়ে পড়ে, ব্যাপিত হয়ে যায়। এটার জন্য আলাদা কোনো শক্তির প্রয়োজন হয় না, ফলে এটাকে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় পরিশোষণ। এই ব্যাপন অথবা অভিস্রবণ প্রক্রিয়ায় যে আয়ন পরিশোষণ হয়, সেক্ষেত্রে উদ্ভিদের বাড়তি কোনো কিসের প্রয়োজন হয় না, শক্তি বা এটিপি খরচ করার প্রয়োজন হয় না। ফলে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ। আর সক্রিয় পরিশোষণের একটা উদাহরণ, ভালো উদাহরণ হচ্ছে তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখেছো যে সেখানে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, কিভাবে হাইড্রোজেন আয়ন প্রোটন পাম্প হয়। এই যে সাইটোক্রোম পাম্প, যেটাকে লুন্ডিগড় বিজ্ঞানী লুন্ডিগড় দেখেছিলেন, সাইটোক্রোম পাম্প মতবাদ, সক্রিয় মতবাদ, সেটাই কিন্তু সক্রিয় পরিশোষণ, যে কিভাবে আয়ন সে সক্রিয়ভাবে পাম্প করে। আমরা সম্ভবত এটা হ্যাং করার কারণে এটা করতে পারছি না। তোমরা কথা তো শুনতে পাচ্ছ আমার নাকি? হ্যাঁ, তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ যে আয়ন ট্রান্সপোর্ট ইন রোড। আমরা আগেই বলেছি যে আমরা যে কথাটা বলেছিলাম যে আয়ন আসে হচ্ছে খনিজ পুষ্টি আসে খনি থেকে, মানে মাটি থেকে। মাটির নিচে খনি কিভাবে আসলো, কি আসলো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আসব। এবং এই আয়নটা বা খনিটা অবশ্যই মাটিতে উদ্ভিদের যে অংশ থাকে সেটা হচ্ছে মূল, এবং এই মূলের মাধ্যমেই এটা শোষিত হয়ে থাকে। এখন দেখো আমাদের যে আমরা একটু আগে যে আলোচনা করলাম যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ, সেটা আয়ন আকারে হয়। তোমরা যদি আমাদের খাবারের লবণের কথা বলি, সোডিয়াম ক্লোরাইড, আমরা যদি সেখানে যে পটাশিয়াম ক্লোরাইড লবণ আছে, হ্যাঁ, তো
তো এগুলো কিভাবে শোষণ করবে? আমরা কিন্তু খনিজ পুষ্টির কি আকারে শোষিত হয় আমাদের এই ঠিক এটার আগের ক্লাসে আমরা আগের লেকচারে আমরা বলেছি যে এটা কিভাবে কোন আকারে শোষিত হয়। যেমন নাইট্রোজেন নাইট্রেট অথবা অ্যামোনিয়া হিসেবে শোষিত হয়। অক্সিজেন হাইড্রোজেন কার্বন হচ্ছে বাতাসের থেকে শোষিত হয়। এছাড়া এখন তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনটা অ্যানায়ন হিসেবে শোষিত হয় আর কোনটা ক্যাটায়ন হিসেবে শোষিত হয়। তার মানে তোমরা যদি দেখো বিশেষ করে ধাতব যেগুলো আছে অণু আছে, যেগুলো ধাতব পরমাণু আছে, ধাতব পরমাণু সেগুলো হচ্ছে না তোমার ক্যাটায়ন হিসাবে হয়, আর যেগুলো অধাতব আছে সেগুলো হচ্ছে তোমার অ্যানায়ন হিসাবে হয়। বা ধরো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফেট, হ্যাঁ, তো এগুলো হচ্ছে অ্যানায়ন হিসাবে হবে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, বোরন, সালফার, ক্লোরিন এগুলো যে অধাতব যে আয়নগুলো এগুলো হবে ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে। আর ধাতব যেগুলো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ বা ফেরাস, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, হ্যাঁ, তামা, দস্তা আমরা যেগুলো বলি, যেগুলো ধাতু, এগুলো হচ্ছে ক্যাটায়ন হিসেবে হবে। তাহলে এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ধাতু হচ্ছে তোমার এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে মনে রাখার জন্য তোমরা যখন দেখবা যে কোনো প্রতীকের সাথে প্লাস দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাটায়ন, আর যে প্রতীকের সাথে মাইনাস দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানায়ন। তাহলে মাইনাস হচ্ছে অ্যানায়ন, এতটুকু মনে রাখলেই হবে। তো আমরা লবণ পরিশোষণ প্রক্রিয়া যেটা আমরা খনিজ লবণ বলতে চাচ্ছিলাম, যেটা মোটামুটি একটু জটিলই, এটা দুই ভাগে আমরা ভাগ করেছি, যে নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ। আমি আবারও বলি, যেটা সরাসরি শক্তির প্রয়োজন হয় সেটাকে বলে সক্রিয় পরিশোষণ, বিশেষ করে এটিপি প্রয়োজন হয়। আর যেটা ভৌতভাবে পরিশোষিত হয়, এটিপির প্রয়োজন হয় না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ, যেমন ব্যাপন অথবা বিস্রবণ প্রক্রিয়া হলো। তো আমরা যে খনিজের কিভাবে খনিজ লবণ মাটিতে আসলো, বা মাটির যে আমরা আলাদাভাবে সার দেই, আর সার না দিলেও কিভাবে মাটিতে খনি আসে, এটা আমরা কম বেশি সবাই জানি। কারণ এগুলো মাটির যে আমরা যে গঠন দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জীবদেহের যে পচা অংশ, মরা গলা পচা অংশ, তাছাড়া বিভিন্ন কোটি কোটি বছর ধরে যে এই মাটিতে যে তোমার ধুলাবালি, পোকামাকড় এগুলো বাস করছে, এগুলোর ক্রিয়া বিক্রিয়ার ফলেই কিন্তু বিশ্লেষণের ফলেই এই ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের কারণেই কিন্তু মাটিতে এই ধরনের খনিজ লবণ তৈরি হয়েছে। এই যে মাটির যে কৌশিক কণা, মাটির যে কণাগুলো আছে, এই কণার ফাঁকে ফাঁকে তোমার কৌশিক পানি থাকে এবং এই লবণ থাকবে। এই কৌশিক পানি এবং লবণের ঘনত্বের উপরে নির্ভর করে তোমার এটার তিন ভাবে হতে পারে। ডিফিউশন, যেটা আমরাকে ব্যাপন বলি, সেটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, যদি মাটির আয়নের পরিমাণ বেশি থাকে কোষের আয়নের থেকে, তখন কিভাবে এটা ব্যাপন আকারে ডিফিউশন হয়ে এটা কোষে প্রবেশ করছে। তার মানে এখানে ভৌতভাবে পরিশোষণ হচ্ছে, এখানে আলাদা কোনো শক্তির প্রয়োজন নেই। এখানে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ যে আয়ন এটা যাচ্ছে। তার মানে মাটিতে আয়নের পরিমাণ বেশি ছিল আর ওখানে কম ছিল। দ্বিতীয় ভৌত যেটা আয়ন এক্সচেঞ্জ থিওরি, তার মানে তোমার এখানে যে আমাদের যে আয়ন ছিল, উদ্ভিদের যে আয়ন ছিল, সে আয়ন প্রোটোপ্লাজমের গায়ে লেগে থাকবে, এবং মাটির যে আয়ন সে করবে কি, ওই অ্যানায়ন ক্যাটায়নকে কি করবে, এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করে সে দিয়ে দিবে ইয়েকে, মাটিকে দিয়ে দিবে, এবং সে মাটির থেকে আরেকটা নিয়ে নিবে। ধরো অ্যানায়ন দিয়ে দিল, সে তার অ্যানায়ন দিয়ে মাটির থেকে অন্য একটা অ্যানায়ন নিয়ে নিল, তাই না, ক্লোরিন নিয়ে নিল, সে দিয়ে দিল হয়তো বা একটা, দিয়ে আরেকটা ক্লোরিন নিয়ে নিল। আরেকটা হচ্ছে বাহক, এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বাহক, এই বাহক কি করবে, তারা ওই বাহকের চ্যানেল দিয়ে তারা ওই নির্দিষ্ট আয়নকে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে তোমার কার্বন এক্সচেঞ্জ, এখানে বিভিন্ন বাহকের এই যে বাইকার্বনেট, এটা কি করবে, বন্ড তৈরি করবে। বাইকার্বনেট যেহেতু ক্যাটায়ন, সে করবে কি, অ্যানায়ন হিসেবে নিয়ে আসবে। অ্যানায়ন হিসেবে অ্যানায়ন, বাইকার্বনেট অ্যানায়ন হচ্ছে ক্যাটায়নকে নিয়ে ভিতরে ঢুকলো। আর আমাদের সিলেবাসে যেটা আছে ডোন্যান
ইকুইলিব্রিয়াম থিওরি। এটা দেখো তোমরা, এই যে প্রোটিন অণুগুলো এই চ্যানেল দিয়ে প্রবেশ করতে পারছে না। আমরা জানি প্রোটিন হচ্ছে ঋণাত্মক মানে অ্যানায়ন, ফলে এটার ঋণাত্মকের ডেন্সিটিটা কোষের ভিতরে বেশি থাকে, ফলে এটার ভিতরে খুব সহজেই ক্যাটায়ন প্রবেশ করতে পারে। তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো আছে তার মধ্যে ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় বা আয়ন এক্সচেঞ্জ মতবাদ, মাস ফ্লো মতবাদ এবং ডোনেট ইকুইলিব্রিয়াম মতবাদ। তাহলে আমাদের সিলেবাসে ডোনেট ইকুইলিব্রিয়াম মতবাদটা আছে, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চিত্রটার দিকে একটু খেয়াল করো যে ডোনেট ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝিয়েছেন। বিজ্ঞানী ডোনেট দেখিয়েছেন যে এখানে একটা ভারসাম্য থাকতে হবে। এখানে এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, চিত্রে যে দুইটা অংশ দেখা যাচ্ছে, একটা হচ্ছে কোষের বাইরের অংশ আর একটা কোষের ভিতরের অংশ, মাঝখানে থাকবে কি প্রোটোপ্লাজম। তাহলে কোষের বাইরে যদি অ্যানায়ন ক্যাটায়নের যে ইলেকট্রিক চার্জ থাকবে, কোষের ভিতরেরও অ্যানায়ন ক্যাটায়নের ইলেকট্রিক চার্জের একটা সমতা থাকতে হবে। একইভাবে যদি তোমরা দেখো পাশাপাশি দুটা কোষের ক্ষেত্রেও এটা মানে প্রযোজ্য, যে পাশাপাশি দুটা কোষেরও অ্যানায়ন ক্যাটায়নের ইলেকট্রিক চার্জ সমতা থাকবে। এই যে ভারসাম্যতা, ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য। এই ভারসাম্য তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী ডোনাল্ড দিয়েছেন, যেটা নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে অধিকতর গ্রহণযোগ্য। তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, যদি একটু মনোযোগ দিয়ে দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। আমরা দুটো সেল নিলাম, এ এবং বি। ধরে নেই সেল এ, এটার মধ্যে 10টি পটাশিয়াম ক্যাটায়ন রয়েছে এবং 10 অণু বাইকার্বনেট অ্যানায়ন রয়েছে। বি এ 10 অণু পটাশিয়াম ক্যাটায়ন হিসাবে আছে এবং বি সেলে 10 অণু ক্লোরাইড অ্যানায়ন হিসাবে আছে। এখন যদি তোমরা দেখো প্লাস মাইনাস যদি করো, এ সেলের ইলেকট্রিক চার্জও 0, বি সেলের ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টও 0, কারণ +10 এবং -10 কি হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে দুটোরই কিন্তু এখন একটা ভারসাম্য আছে। এই অবস্থায় আমরা যদি কিছু আদান প্রদান হয়, ধরে নেই আমরা সেল বি থেকে ক্লোরাইড আয়ন সেল এ তে আসলো, আর সেল এ থেকে 5টি বাইকার্বনেট আয়ন সেল বিতে গেল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও কিন্তু 0 0 হবে, কারণ এখানে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয়নি, ভারসাম্য আছে। যে পর্যন্ত ভারসাম্য রক্ষা না হবে সে পর্যন্ত তারা এই আদান প্রদানটা করতে থাকবে। এখন দেখো বিজ্ঞানী ডোনাল্ড কি বলেছেন। বিজ্ঞানী ডোনাল্ড বলেছেন যে কোষের মধ্যে যে প্রোটিন আছে, তোমরা দেখো, ধরে নেই আমরা কোষের একটি কোষের ভিতরের সাইড হচ্ছে এ, যার মধ্যে তোমার 10 অণু অ্যানায়ন হিসেবে আছে প্রোটিন এবং ক্যাটায়ন হিসেবে আছে পটাশিয়াম। আর কোষের বাইরে বি, যেখানে 10 অণু আছে পটাশিয়াম এবং 10 অণু আছে ক্লোরাইড অ্যানায়ন হিসেবে। এখন তোমরা খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস বলেছি যে প্রোটিন অণু খুবই বড়। প্রোটিন অণু বড় হওয়ায় আয়নের মতো করে এটা প্লাজমা মেমব্রেন ভেদ করতে পারে না, এটা তোমরা মনে রাখবা। যেহেতু প্লাজমা মেমব্রেন প্রোটিন অণু ভেদ করতে পারে না, তাহলে প্রোটিন অণু কিন্তু এখানে থাকবেই। এখন যদি তোমরা এক্সচেঞ্জ করো তাহলে কি ঘটবে? এখন যদি তোমরা এক্সচেঞ্জ করো, যদি আমরা এখন দেখি যে সেল এর মধ্যে প্রোটিন যে অণু এবং পটাশিয়াম ক্যাটায়ন যে ছিল, এটার ফলে প্রোটিনের সাথে পটাশিয়ামের একটা ব্যালেন্স হয়ে এটার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট 0 ছিল, এবং পার্শ্ববর্তী যে পরিবেশ আমরা ধরে নিই অবশ্যই মাটির পরিবেশ, সেখানেও অ্যানায়ন এবং ক্যাটায়নের পরিবেশ ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট 0 ছিল। এখন ধরো যে একইভাবে এটা ব্যাপিত হলো, ব্যাপিত হয়ে কি করলো, 5টি ক্লোরাইড চলে আসলো ভিতরে, কিন্তু প্রোটিন তো আর সেখানে যেতে পারবে না। যদি এরকম হয়ে থাকে যে ক্লোরাইড আয়ন ঠিকই আসলো কিন্তু বি সেলে প্রোটিন যেতে পারলো না, তখন কি ঘটবে? এখন দেখো এখানে তোমার মাইনাস হয়ে গিয়েছে 15 আর প্লাস আছে 10, তাহলে এটার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হবে -5। উল্টো বি এর ক্ষেত্রে হচ্ছে প্লাস আছে 10
এবং প্লাস মাইনাস আছে 5, তাহলে এটা প্লাস মাইনাস করলে হবে +5। তার মানে বি সেলের ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হলো +5 এবং এ সেলের ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হলো -5। তাহলে কি ভারসাম্য থাকলো? ভারসাম্য থাকলো না। এই ভারসাম্য রক্ষার জন্য এখন কি করবে? এখন দেখা গেল যে এই পজিটিভ নেগেটিভ মিলানোর জন্য পটাশিয়াম কিন্তু ব্যাপিত হওয়া শুরু করলো, মানে ক্যাটায়ন ব্যাপন করা শুরু করলো। যদি ওই 10টা ক্যাটায়ন বি সেল থেকে যদি 5টা এতে চলে আসে, তাহলে কিন্তু আবার সে ভারসাম্য চলে আসলো। তার মানে এক্ষেত্রে তোমার ক্যাটায়ন 15 হয়ে গেল এবং অ্যানায়নও 15 হয়ে গেল, ফলে এ সেলের গ্রেডিয়েন্ট আবার 0 হয়ে গেল এবং বি সেলের গ্রেডিয়েন্টও ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টও 0 হয়ে গেল। তাহলে ডোনেট ইকুইলিব্রিয়াম থিওরি এটাই বলেছে যে প্রোটিন যেহেতু ভারসাম্য রক্ষা করতে পারে না, প্রোটিন যেহেতু ভেদ্যতা নেই, তাহলে প্রোটিনের কারণেই এই শুধুমাত্র প্রোটিনের ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট রক্ষা করার জন্যই এই অ্যানায়ন ক্যাটায়নের কি ঘটে আসে, অ্যানায়ন ক্যাটায়ন তোমার পরিশোষিত হয়ে থাকে। ফলে তাদের ভারসাম্য রক্ষার জন্য যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ওইভাবে নিয়ে থাকবে। তাহলে আমরা তো এটা নিষ্ক্রিয় পরিশোষণ দেখলাম, আমাদের এবার সক্রিয় পরিশোষণের কথা বলি। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে খেয়াল করো যে সক্রিয় পরিশোষণে আমরা কি বলেছি যে যখন ভৌতভাবে তোমার পরিশোষিত হতে পারে না আয়ন, অর্থাৎ আয়ন কি হলো, আয়নের ঘনত্ব কোষের মধ্যে বেশি হয়ে গেল। তার মানে তখন কোষের মধ্যে ঘনত্ব বেশি হয়ে গেল, তাহলে ব্যাপন আকারে আসতে পারবে না। আবার কোষের মধ্যে ঘনত্ব কম হয়ে গেলে বাইরে থেকে ঘনত্ব যদি বেশি থাকে তাহলে আবার অভিস্রবণ প্রক্রিয়া আসতে পারবে। তাও ঠিক আছে, এখন এমন পরিস্থিতি হলো ব্যাপনও হচ্ছে না, অভিস্রবণও হচ্ছে না, কিন্তু খনিজ পুষ্টির প্রয়োজন আছে। তখন কি হবে? তখন তখন যেটা করবে সেটা হচ্ছে যে উদ্ভিদ তার এটিপি ব্যয় করে তার প্রয়োজনীয় খনিজ পুষ্টি সে গ্রহণ করে থাকবে। তো এই যে কিভাবে সক্রিয়ভাবে খনিজ পুষ্টি শোষণ করে সেটার কতগুলো মতবাদ আছে, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আয়নবাহক মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ বা অ্যানায়ন মতবাদ যেটা আমরা বলি, আর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তাহলে আমাদের সিলেবাসে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইটোক্রোম পাম্প মতবাদটাই আমাদের আছে। তো অ্যাক্টিভ যে পরিশোষণ, অ্যাক্টিভ অ্যাবসর্পশন বা সক্রিয় পরিশোষণ, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। এখানে দেখো যে একটি প্রোটিন কিন্তু তার চ্যানেলের মধ্যে শক্তি দিয়ে টেনে নিচ্ছে। এই যে প্রোটিন শক্তি দিয়ে টেনে নিল, এই শক্তিটা কোত্থেকে আসলো, এই শক্তিটা কে দিবে, সেটাই কিন্তু এখানে বিষয়। তাহলে এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ক্যারিয়ার কনসেপ্ট। মানে ক্যারিয়ার কনসেপ্টটা হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখো এই যে এখানে কি করছে, একটি চ্যানেল দিয়ে আমাদের আয়নগুলোকে প্রোটিন চ্যানেল হিসেবে যেটা ব্যবহার করছে, আমরা সাইটোক্রোম, লেসিথিন ইত্যাদি চ্যানেল দিয়ে আমাদের এই চ্যানেলগুলো কি করে, এরা প্রোটিনকে যুক্ত প্রোটিনের সাথে আয়নগুলোকে বন্ড তৈরি করবে, আয়নগুলোকে বাইরে থেকে বন্ড তৈরি করে ভিতরে নিয়ে আবার অন্য আরেকটা প্রোটিনের আরেকটা বাহকের ক্যারিয়ারের কাছে সে ছেড়ে দিবে। ছেড়ে দিলে সে আবার মুক্ত হয়ে গেল, মুক্ত হলে সে আবার বাইরে চলে যাবে, আবার বাইরে গিয়ে আবার আরেকটি নতুন আয়নের সাথে সে বন্ড তৈরি করবে। নতুন একটি বন্ড তৈরি করার সময় আবার সে ভিতরে আসবে এবং ভিতরে এসে সে আবার সেটাকে বিজারিত হয়ে ছেড়ে দিবে, এভাবে চলতে থাকে। তার মানে বাহক মতবাদটা বা ওই যে সাইটোক্রোম পাম্প যেটা, সেটা হচ্ছে আমাদের এটা। ইলেকট্রোকেমিক্যালে যেটা হয় তোমরা এখানে দেখছো যে এখানে কিছু পানির যে অণু সেটা বিভাজিত হয়ে হাইড্রোক্সিল এবং প্রোটন তৈরি করলো। এখন এই প্রোটনগুলো কি করবে, প্রোটনগুলো পাম্প হবে। প্রোটনগুলো কখন পাম্প হবে? প্রোটনগুলো পাম্প হবে যখন এটিপি থেকে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তো পাম্প হয়ে একটা স্থানে যথেষ্ট পরিমাণের প্রোটন জমা হলো। তো এই যে প্রোটনটা জমা হবে তখন কিন্তু এটা একটা এই প্রোটনের একটা কি হবে, একটা ঘনত্ব বেড়ে যাবে।
তখন সে কি করবে, সে চাইবে যে সেখান থেকে ফ্লো হয়ে আসতে। এই ফ্লো হয়ে আসার জন্য তাকে আবার কি করতে হবে, এখানে তো সে এমনি এমনি আসতে পারবে না, তার শক্তির প্রয়োজন হবে, তার নির্দিষ্ট চ্যানেল প্রয়োজন হবে। তখন এই চ্যানেলে যে তাকে টানবে, তার জন্য যে শক্তিটা দিবে সেটা কি করবে, সেটা এটিপি দিবে। এই শক্তিটা দেওয়ার ফলে এটিপি দিয়ে কি হয়ে গেল, এটিপি ভেঙে এটিপি এবং অজৈব ফসফেট হয়ে গেল। এটা যদি তোমরা আরো বিস্তারিত জানতে চাও, তোমরা আমার আগের ভিডিও সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা দেখে নাও। তারপর আমরা একটু সাইটোক্রোম পাম্প থিওরিটা এখানে একটু আলোচনা করি। এটার সাথে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যথেষ্ট মিল আছে। কারণ হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা যেভাবে হচ্ছে, এই সাইটোক্রোম পাম্প থিওরিটাও একইভাবে তারা করেছে। কারণ সাইটোক্রোম পাম্প থিওরিতে বলেছে কেবলমাত্র অ্যানায়ন হচ্ছে অ্যাক্টিভ প্রসেসে পরিশোষিত হয়, আর ক্যাটায়ন হচ্ছে প্যাসিভে হয়। তাহলে অ্যানায়ন বা ইলেকট্রন পরিবহন হচ্ছে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাই এখানে প্রযোজ্য। আর ক্যাটায়ন যেটা প্যাসিভে হচ্ছে সেটা আর প্রয়োজন নেই। এখানে ক্যাটায়নে দেখবা যে ক্যাটায়ন কিন্তু ক্যাটায়নের মতোই হয়ে গেছে। অর্থাৎ তোমার ক্যাটায়ন অ্যাবসরপশনটা হবে প্যাসিভ এবং অ্যানায়ন অ্যাবসরপশন হবে অ্যাক্টিভ। এটাই বিজ্ঞানী লুন্ডিগড় প্রপোজ করেছেন তার থিওরিতে, এবং এটা কিন্তু স্বীকৃত। তোমরা যদি মনে করে দেখতে পারো, আমার আগে পূর্ববর্তী ক্লাসে আমরা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের চেইন দেখিয়েছিলাম, এখানেও দেখো ঠিক একই ধরনের চেইনই দেখা যাচ্ছে। এই আমরা ইলেকট্রন বাহক হিসাবে এখানে ফেরাস এবং ফেরিককে দেখানো হয়েছে। ফেরাস কি করে, ফেরাস হচ্ছে অ্যানয়নের সাথে বন্ড তৈরি করে। বন্ড তৈরি করার পরে সে কি করবে, জারিত হবে। জারিত হয়ে সে একটি ইলেকট্রন দান করে কি হয়ে যাবে, ফেরিকে পরিণত হয়ে যাবে। এবং এই যে ইলেকট্রনটা দান করলো, সেই ইলেকট্রনটা আবার কি করবে, ওই যে কোষে উপস্থিত প্রোটনের সাথে এটা এবং কোষের বাইরে উপস্থিত যে অক্সিজেন অণু আছে তার সাথে মিলে সে পানি তৈরি করবে। এটা হচ্ছে একটা দিক। আর একদিকে এ বিভিন্নভাবে এই কাজটা করে যাবে, জারিত বিজারিত হয়ে সবশেষে সে কোষের এক মানে কি প্রোটোপ্লাজমের প্লাজমা মেমব্রেনের এক প্রান্ত থেকে সে অন্য প্রান্তে গিয়ে এই বন্ডকে আবার ছেড়ে দিবে। এই বন্ডকে ছেড়ে দিবে বলতে সে কি করবে, সে ওই ডিহাইড্রোজিনেট হয়ে সে ওই অ্যানায়নকে মুক্ত করে দিবে। তাহলে অ্যানায়ন কোথায় চলে গেল, তোমরা এই যে দেখো অ্যানায়ন কিন্তু পার হয়ে গেল। মানে যেখানে অবেদ্যতা ছিল সেখানে কিন্তু অ্যানায়ন পার হয়ে গেল। আর অ্যানায়নকে ছেড়ে দিয়ে সে কিন্তু আবার ওই ডিহাইড্রোজেনের প্রক্রিয়ায় আরেকটি ইলেকট্রন গ্রহণ করে সে আবার ফেরিক অক্সাইডে পরিণত হয়ে গেছে, ফেরাসে পরিণত হয়ে গেছে। তার মানে সে বিজারিত হয়ে গেছে। আবার বিজারিত হয়ে সে আবার বাইরে থেকে আবার অ্যানায়ন নিবে, অ্যানায়ন নিয়ে আবার সে জারিত হবে। এইভাবে এই প্রক্রিয়াটা রাউন্ড বাই রাউন্ড চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না তোমার আয়ন পরিশোষণের মানে প্রয়োজনীয়তা শেষ হয়। আমি আবারও বলি, এটা যদি তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে চাও, তোমরা একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা দেখলেই আমার মনে হয় যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমাদের কি কি ধরনের ফ্যাক্টর এই পরিবহনের ক্ষেত্রে বা আয়ন পরিশোষণের ক্ষেত্রে ধরতে পারে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে সয়েল এয়ারেশন। মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে বায়ু না থাকে, বিশেষ করে মাটি যদি বেশি কর্দমাক্ত থাকে, তাহলে বায়ু চলাচল করতে পারে না। তো ফলে বায়ু চলাচল করতে না পারলে অক্সিজেনের ঘাটতি ঘটবে। অক্সিজেনের ঘাটতি হলে সবাত শোষণ হবে না। সবাত শোষণ যদি না হয় তাহলে এটিপি উৎপন্ন হবে না, এটিপি উৎপাদন কম হবে। আর এটিপি উৎপাদন কম হলে সক্রিয় শোষণ, সক্রিয় পরিশোষণ কম হবে। সহজ বিষয়। তার মানে বায়ুর পরিমাণ মাটিতে কম থাকলে এটা কি ধরনের অ্যাবসর্পশনের উপরে নিয়ন্ত্রণ করবে, পরিশোষণে এটা পরিশোষণ কমে যাবে, সক্রিয় পরিশোষণ কমে যাবে। তাপমাত্রা তোমরা জানো, আমরা তাপমাত্রাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ওই প্রোটিন জাতীয় যে এনজাইমগুলো আছে নির্দিষ্ট তাপমাত্রায় তারা কাজ করতে পারে। তাপমাত্রা কম হলেও তারা কাজ করতে পারে না। আবার 25 ডিগ্রির উপরের তাপমাত্রাও এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, তারা কাজ করতে পারে না। ফলে তাপমাত্রা কম বেশি হলেও কি হয় যে তোমার এই পরিশোষণটা ঠিক মতো হয় না। তারপরে পিএইচ, তোমরা জানো পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্ব। তোমরা সাইটোক্রোম পাম্প থেকে দেখেছো যে হাইড্রোজেন আয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ
এই আয়ন পরিশোষণের জন্য। তাহলে হাইড্রোজেন আয়ন বা পিএইচ এর মাত্রা যদি কম বেশি হয় তাহলে অবশ্যই এই তোমার এই সক্রিয় পরিশোষণের উপরে এটা সরাসরি প্রভাব ফেলবে। তার মানে এটা একটা ব্যালেন্স প্রক্রিয়া যদি থাকে বা যদি সাম্য অবস্থায় থাকে তাহলেই এটা ভালোভাবে থাকবে, মানে পরিশোষণটা ঠিক মতো হবে। এরপরে দেখো যে আমাদের সয়েলে বা মাটিতে যে দ্রাব্যতা, মাটিতে যে রস আছে, মাটির যে কোষীয় পানি আছে তার ঘনত্ব কেমন, এটার উপরেও কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণটা অনেকাংশে নির্ভর করে, সক্রিয় পরিশোষণে নির্ভর করে। এখন ঘনত্ব যদি বেশি হয়, তোমরা জানো যে লবণাক্ত উদ্ভিদ, লবণাক্ত মাটিতে জন্মে যে উদ্ভিদ, সেই সেই উদ্ভিদের সেই সেই মাটিতে যদি আমাদের ফ্রেশ ওয়াটারের উদ্ভিদ নিয়ে জন্মাতে চাই তাহলে তারা কিন্তু মারা যাবে। কারণ হচ্ছে ওই ঘনত্বে, অত ঘনত্বের পানি থেকে মাটিতে যে লবণের ঘনত্ব বেশি, সেখান থেকে কিন্তু সে তার প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারবে না, ফলে সে মারা যাবে। তার মানে লবণের ঘনত্ব, মাটিতে কোষরসের ঘনত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার এই যে আমাদের যে অ্যাবসর্পশনের যে ইকুয়ালিটি, অর্থাৎ তোমরা দেখবা যে এই কনসেন্ট্রেশন যখন কম বেশি হবে, সম্পৃক্ততা কেমন হচ্ছে, বিশেষ করে আমাদের যে বাহক প্রোটিনগুলো আছে সে বাহক প্রোটিনগুলো কি করছে, এই ক্যারিয়ার যে করবে, প্রোটিনের কাজ হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করা, বা তুমি এনজাইম হিসাবে বলো অথবা চ্যানেল হিসাবে বলো। এখন দেখা গেল তুমি খনিজ পুষ্টি সার হিসেবে বাইরে থেকে অতিরিক্ত পরিমাণে দিলে, এখন এই যে অতিরিক্ত পরিমাণে আমরা সার দিলাম, কিন্তু সেটা নেয়ার মতো ক্ষমতা বা সেটা নেয়ার মতো ওই কোষে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অণু উদ্ভিদের আছে কিনা সেটা দেখতে হবে, নতুবা তো সে নিতে পারবে না। কারণ হচ্ছে কি, যে একটা প্রোটিন অণু কেবলমাত্র একটা ক্যারিয়ার হিসেবেই সে কাজ করতে পারবে, আর একটা ক্যারিয়ার একটা আয়নকেই, আয়নের সাথেই বন্ড তৈরি করতে পারবে, তাহলে বেশি দিয়ে তো লাভ নেই। এই কারণে আমি যে কথাটা বলেছিলাম, সার পর্যাপ্ত পরিমাণে দিতে হয়। সার যদি বেশিও দেওয়া হয়, মাটিতে যদি স্ক্যারসিটি থাকে, অভাব যদি থাকে, স্বল্পতা থাকে, তাহলে সার দেওয়া উচিত। আর যদি অভাব না থাকে তাহলে সার দেওয়ার প্রয়োজন নাই। কারণ সার বেশি হলেও এই যে আমরা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে এটা উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। কারণ অতিরিক্ত সার দিলে সে খনিজ পুষ্টি গ্রহণ করার মতো প্রোটিন তো তার থাকবে না, ফলে তখন দেখা যাবে সে ভুল আয়নটা নিয়ে নিল, সে চুজ করতে গেলে ভুল আয়ন চুজ করে ফেললো, তার প্রয়োজনীয় আয়নটা সে চুজ করলো না, ফলে তার যে প্রয়োজনীয় আয়ন যেগুলো মাটি থেকে সে নিত, সেটা নেওয়ার ক্ষেত্রে সে বাহকটাকে সে এঙ্গেজ করে ফেললো। তো এই কারণে এই উদ্ভিদের ক্ষেত্রে তোমার এই সম্পৃক্ততার জন্য ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রোটিনের একটা, সেল মেমব্রেনের যে প্রোটিন আছে সে প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে এনার্জি, এটাও আমি একটু আগে তোমাদের বলেছি যে এনার্জিটা আমাদের যে কোনো মেটাবলিক এনার্জি, বিশেষ করে যে কোনো বিক্রিয়ার জন্যই প্রয়োজন হয়। এখন যদি দেখা গেল কোনো কারণে এনার্জি বন্ধ, এনার্জি উৎপাদন বন্ধ হলো, মানে মেটাবলিক ক্রিয়া বন্ধ থাকলো, মেটাবলিজম বন্ধ, কিভাবে এটা এটা প্রমাণিত হয়েছে, কিভাবে বিজ্ঞানীরা দেখিয়েছেন, যদি ডিএনপি বা অন্য কোনো কিছু দিয়ে সবার শোষণ বন্ধ করা যায় তাহলে কিন্তু এটিপি উৎপাদন কমে যায়। সবার শোষণ বন্ধ হলে এটিপি উৎপাদন কমে যায়, এবং এটিপি উৎপাদন কমার সাথে সাথে দেখা গেছে যে তোমার ওই পুষ্টি গ্রহণের পরিশোষণের পরিমাণও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাহলে পুষ্টি পরিশোষণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণেই কিন্তু এই এটিপি উৎপাদনের কারণেই পুষ্টি উৎপাদন ব্যাহত হলো। ফলে দেখা গেল যে তুমি পুষ্টির অভাবে সেই উদ্ভিদে কি কি ধরনের রোগ হতে পারে, এটা আমরা আগের ক্লাসে বলেছি, কি কি ধরনের এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এটাও আমরা বলেছি। ফলে এই জিনিসগুলো তোমাদেরকে ভালো মতো কেয়ারফুলি দেখতে হবে যে আমাদের কোন কোন চ্যানেলে কতটুকু দেওয়া উচিত। কারণ মাটিতে মিনারেল সাপ্লাইটা ঠিক মতো আছে কিনা, কারণ মাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাটিতে যে জীবাণুগুলো থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে জীবাণু থাকে, তারা এমনিতেই নাইট্রোজেন সংবন্ধন করে। তারপরে আমরা আরো জানি যে মাটিতে যে কোষ রস থাকে সেগুলোতেও
কিছু পরিমাণে আগে থেকেই খনিজ আয়ন থাকে, ফলে অতিরিক্ত ভাবে দেওয়ার আগে সয়েল টেস্ট করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আয়ন পরিশোষণ করতে হলে যে যে ফ্যাক্টরগুলো জরুরি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বললাম যে তাপমাত্রা, তারপরে পিএইচ, বিশেষ করে হাইড্রোজেন আয়ন, এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এর থেকেও বিস্তারিত কিছু জানতে চাও, যথারীতি আমি এখানে লিঙ্ক দেয়া আছে এবং কিছু রেফারেন্স বই দেয়া আছে। আশা করি তোমাদের এই ক্লাসটি থেকে তোমাদের সমস্যার সমাধান হয়েছে আয়ন পরিশোষণে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে তোমরা কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর এটার সাথে যেহেতু আগে পরের ভিডিওগুলো লিঙ্ক করা, তোমরা আগে পরের ভিডিওগুলো দেখেও তোমাদের কিন্তু এই লিঙ্কেজটা করতে হবে, কারণ খনিজ পুষ্টির সাথে, পুষ্টি গ্রহণের সাথে সাইটোক্রোম পাম্প মতবাদের সাথে একেবারেই সরাসরি সম্পৃক্ত হচ্ছে কোনটি? ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদি কেউ মিস করো, তাহলে কিন্তু এই লুন্ডিগড় মতবাদ বা সাইটোক্রোম মতবাদ তোমরা বুঝতে পারবে না। আবার যদি প্রোটোপ্লাজমের স্ট্রাকচার যদি তোমরা না বুঝো যে কি ধরনের প্রোটিন কিভাবে থাকে, তাহলে তোমরা বুঝবে না। আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা অনেক কথাই বলেছি, তার মধ্যে হাইড্রোজেনের যে ফ্লো ছিল, সেই যে ফ্লোটা, এখানে কিন্তু এই লুন্ডিগড়ের ফ্লোটাও একই রকমই লুন্ডিগড় মতবাদের সাথে। আবার আমাদের যে একেবারে প্রথম ক্লাসে ব্যাপন কাকে বলে, অভিশ্রবণ কাকে বলে, আমরা যে ভৌত প্রক্রিয়াগুলো